টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের জিওগ্রাফি মেন্টর সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে আবারও একটা সাজেস্টিভ আলোচনা নিয়ে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সাজেশন কোয়েশ্চেন নিয়ে, যেখান থেকে তোমরা পেয়ে যাবে 99% কোয়েশ্চেন একদম কমন। তার গ্যারান্টি দিচ্ছি আবারও আমি তোমাদের জিওগ্রাফি মেন্টর সুস্মিতা ম্যাম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর চ্যাপ্টার 6 ভারতের অর্থনৈতিক পরিবেশ, অর্থাৎ ভারতের কৃষি, শিল্প, জনসংখ্যা, জনঘনত্ব, পরিবহন ব্যবস্থা থেকে যত রকমের ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে কিন্তু শুধু আলোচনা করব। আজকে আর হাবিজাবি বেশি কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব না, যেগুলো আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে। কেমন? তার আগে চলো এক ঝলকে একবার দেখে নি যে এইখান থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসে। আমরা অলরেডি প্রাকৃতিক ভূগোলের পার্ট থেকে সমস্ত রকম কোয়েশ্চেন অ্যান্সার যেমন আলোচনা করেছি, আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করেছি, আমরা পরিবেশ ভূগোল বা বজ্র ব্যবস্থাপনা থেকে যা যা ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে, অর্থাৎ সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে। আজকে আমরা যথারীতি আলোচনা করব ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে আমাদের কি কি সাজেস্টিভ ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেগুলো। কিন্তু তার আগে চলো এই অর্থনৈতিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের মার্কস ডিভিশনটা একবার দেখে নিই, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে। অর্থাৎ 1 মার্কসের 6টা কোয়েশ্চেন আছে এমসিকিউ, এছাড়াও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 মার্কসের 9টা কোয়েশ্চেন আসে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 মার্কসের 2টো কোয়েশ্চেন আছে, অর্থাৎ 4 মার্কস থাকে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী 3 মার্কসের একটা এবং 5 মার্কসের 2টো কোয়েশ্চেন। 10 মার্কস কোয়েশ্চেন আছে, 2টো বড় প্রশ্ন আসে, মানে 5 মার্কস করে 2টো। অর্থাৎ ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ থেকে আমাদের টোটাল 32 অর্থাৎ 32 নাম্বারের প্রশ্ন এসে থাকে। অনেকটা নাম্বার, কিন্তু তার জন্য পড়তে হবে ভালোভাবে, লিখতে হবে ভালোভাবে, প্র্যাকটিস করতে হবে ভালোভাবে, তাই তো? আমাদের ভারতের অর্থনৈতিক বলো, প্রাকৃতিক পরিবেশ থেকে বলো, সেখানে তেমন কোনো ডায়াগ্রাম নেই বা আঁকার জন্য কিছু নেই। সুতরাং এইখানে যা করতে হবে আমাদেরকে পড়তে হবে, খাতায় সুইটেবল রিপ্রেজেন্টেশন করে লিখে আসতে হবে, যাতে প্রপার খাতা দেখলে কোনো টিচার বলো যে এক্সামিনার থাকবে সে বলো দেখে বুঝতে পারে যে না, এই ছেলেটি বা এই মেয়েটি ভালো করে পড়েছে, তার সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে এসেছে খাতায়। আবারও আমি তোমাদেরকে বলছি, যখন কোনো টিচার দেখবে খাতা দেখতে বসে, ধরো তোমার হাতেই 2টো খাতা দেওয়া হলো, একটা খাতায় চারিদিকে কাটা ছেঁড়া বাজে ভাবে লেখা, সেই খাতাটা আরেকটা প্রপার ভাবে লেখা খাতা, পয়েন্ট লেখা, সুন্দর করে লেখা, প্যারা করে লেখা, সুন্দর করে গুছিয়ে লেখা। তুমি কোন লেখাটা প্রেফার করবে? অবশ্যই টু দা পয়েন্ট করে যে লেখাটা আছে সেই খাতাটাই তুমি নিয়ে নেবে, তাই তো? পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেম এই ব্যাপারটা হয়। যেই টিচার তোমাদেরকে খাতা দেখবেন, তোমাদের খাতাগুলো দেখবেন, সেই টিচারের চোখটা কিন্তু আগে সেই খাতার দিকে যাবে, আর সেখানেই তিনি ভালো করে পড়বেন, সেখানে নাম্বার ক্যারি করবে। তাই জন্যই বলছি, বাড়িতে হাতের লেখা যেমন প্র্যাকটিস করো, হাতের স্পিড বাড়াও, টু দা পয়েন্ট কেমন ভাবে অ্যান্সার দিতে হবে। আমি প্রত্যেকটা সাজেশনের যে আমাদের যে আলটিমেট গাইডের যে প্রত্যেক দিন আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে এইভাবে লিখলে সুবিধা হবে, সেই পয়েন্টগুলো তোমরা ফলো করো। আমি যেই সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি সেই সাজেশনগুলো যেমন তোমরা পড়বে, ঠিক সেই সাজেশন ওয়াইজ কিন্তু তোমাদেরকে বাড়িতে লেখাও প্র্যাকটিস করতে হবে। কেমন? তাহলে চলো দেরি না করে শুরু করছি আমাদের আজকে সাজেশনের প্রথম পার্ট। অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের কি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব। আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই, এই লেখাটা ভালো করে বলবে বা পড়বে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ অর দিয়ে বা অথবা দিয়ে যে প্রশ্নগুলো এসে থাকে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবে। কারণ ধরো কোনো কোয়েশ্চেনের প্রথম অ্যান্সারটা তুমি ভালোভাবে লিখতে পারলে না, কিন্তু সেটা তুমি লিখে দিলে, কিন্তু সেকেন্ড যে কোয়েশ্চেন ছিল বা অথবা যে কোয়েশ্চেনটা ছিল সেটা তোমার ভালোভাবে মুখস্থ ছিল, কিন্তু কি করলে তুমি সেটা লিখতে পারলে। আবার সেই খাতায় কাটাকুটি, নাম্বার চেঞ্জ, কোয়েশ্চেন নাম্বার চেঞ্জ এইগুলো করতে হবে। তার থেকে বড় কথা, ভালো করে আগে কোয়েশ্চেন পেপারটা পড়ে নাও, এটা হচ্ছে বেস্ট সলিউশন। কেমন? চলো 2 মার্কসের আমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আলোচনা করব।
প্রথম প্রশ্ন, মরুস্থলী কাকে বললে বা মরুস্থলী বলতে কি বোঝো? 2023 সালে এই প্রশ্নটা এসেছিল। কি বলবে ছোট্ট 2 মার্কসের অ্যান্সার দিতে গেলে? যে ভারতীয় মরু অঞ্চলে সর্বপশ্চিম অংশ অবস্থিত বা পশ্চিম অংশে অবস্থিত উদ্ভিদহীন বালুকাময় যে মরুভূমি অঞ্চল অর্থাৎ থর মরুভূমির অংশরূপে ভারতীয় সীমানা বরাবর যেটা পাকিস্তানের দিকে প্রবেশ করেছে তাকে বলা হয় মরুস্থলী বা বালুকাময় অঞ্চল। অতি অল্প বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে জীবনের অস্তিত্ব কিন্তু প্রায় থাকে নাই বললে চলে। আর এই অঞ্চলটি তাই জন্য নাম মৃতের দেশ বা মৃতের দেশ নামকরণ হচ্ছে বা মরুস্থলী নামকরণ। দেখো এইটা বলতে কি বোঝো বলতে গেলে আমি কিন্তু ছোট্ট অ্যান্সার দিলাম, কিন্তু ক্রিস্পি অ্যান্সার দিলাম, মানে টু দা পয়েন্ট অ্যান্সার দিলাম, তাই না? পরের প্রশ্ন দেখো, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো। 2023 সালে এই প্রশ্নটা ছিল। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এইখান থেকেই কিন্তু 23-এ দুটো কোশ্চেন এসে গেছে যে মরুস্থলী বলতে কি বোঝো, সামাজিক বনসৃজনের দুটো সুবিধা। এই কোশ্চেনগুলো আমি দিয়ে তোমরা বলবে যে ম্যাম এটা তো 2023-এ এসে গেছে, আপনি কেন 2024-এর জন্য এটা ইম্পর্টেন্ট বলছেন? তার একটাই কারণ, মরুস্থলী এখানে বলতে কি বোঝো 2 মার্কসে এসছে, এটা তোমাদের 3 মার্কসে কিন্তু আসতেই পারে। বা সামাজিক বনসৃজন এখানে দুটো সুবিধা বলেছে, এখানে 4টে সুবিধা দিয়ে তোমাদের 3 নাম্বারের কোশ্চেনে দিয়ে দিতেই পারে। তাই কোনো কোশ্চেন কিন্তু ছাড়া যাবে না, সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, পড়তে হবে। হয়তো কোনোটা ছোট আকারে পড়লে বা কোনোটা বড় আকারে পড়লে, তাই কোনো কোশ্চেন বা কোনো কনসেপ্ট কিন্তু ছাড়া যাবে না। কেমন? আচ্ছা, সামাজিক বনসৃজনের দুটো সুবিধা উল্লেখ করতে বলেছে, দুটোই লিখবে। দুটো বলেছে বলে আমি 4টে লিখে দিয়ে এলাম, আমি কিন্তু 2 নাম্বারের জায়গায় 4 নাম্বার পাবো, তা কিন্তু হয় না। 2 মার্কসের কিন্তু পয়েন্টটা অ্যাপ্রোপ্রিয়েট পয়েন্ট লিখে আসবে। যে কি হয় সামাজিক বনসৃজনের সুবিধার ক্ষেত্রে, এটা একটা সমাজের ফল বা পশু খাদ্য বা জ্বালানির কাঠ প্রভৃতির চাহিদা মেটানোর উদ্দেশ্য হিসেবে কাজে লাগে, বিস্তৃত অঞ্চল জুড়ে হয়, এটাতে সমাজের মানুষের অংশগ্রহণ করে, তাই তো? তাই এই পয়েন্টগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে টু দা পয়েন্ট কোশ্চেন নাম্বার দিয়ে কোশ্চেন পয়েন্ট দিয়ে লিখে আসবে। আর অবশ্যই কোশ্চেন পেপারে, ধরো তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া রয়েছে 1 নাম্বারের 1 ক খ গ ঘ, 2 নাম্বারের কোশ্চেনে ক খ গ। কোশ্চেন নাম্বার প্রপার মেনশন করবে যখন খাতায় অ্যান্সার লিখবে। অবশ্যই তুমি যে 1 নাম্বারের দাগে গ এর কোশ্চেনটা অ্যাটেন্ড করছো অবশ্যই সেটা মেনশন করে দেবে। বা ধরো তুমি এখানে ক থেকে ঘ পর্যন্ত লিখলে, 1 নাম্বার কোশ্চেনটা তুমি 2 নাম্বার কমপ্লিট করে লিখবে, তখনও কিন্তু প্রপার কোশ্চেন নাম্বার মেনশন করে দেবে তুমি কোন কোশ্চেনটা লিখতে চাইছো। এই কোয়েশ্চেন নাম্বার অবশ্যই মেনশন করবে। এই জিনিসটা কিন্তু অনেকে ভুলে যায়, অনেকে গুলিয়ে ফেলে, লিখতে পারে না, এর জন্য কিন্তু সেখানে অর্ধেকটা মার্কস কেটে যায়। তাই কোয়েশ্চেন যখন পড়বে, কোয়েশ্চেন পড়ে মাথায় নিয়ে কোয়েশ্চেন নাম্বার অবশ্যই খাতায় লিখে তারপরে কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবে। আমি এক্সাইটেড হয়ে গেলাম, এইটা আমি এই কোয়েশ্চেনটা কমন পেয়েছি, লিখে ফেলি, লিখে তো ফেললাম, কিন্তু কোয়েশ্চেন নাম্বারটা তো দিতে হবে। যদি তুমি প্রপার নাম্বার না দাও তাহলে টিচার বা এক্সামিনার যে তোমার খাতা দেখবে তাকে তোমাকে নাম্বার দেবে কেন? তুমি তো তোমার ফরম্যাটই কমপ্লিট করোনি, তার কোনো দায়িত্ব নেই তো তোমাকে নাম্বার দেওয়ার। তাই সেই দায়িত্ব কিন্তু পুরোপুরি নিজের ওপরে। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির দুটি সুফল লেখো। 2023 সালে এসেছিল। দেখো দুটি সুফল বলেছে, এখানে কিন্তু 2 মার্কসে দিয়েছে। এই কোশ্চেনটা কিন্তু বড় কোশ্চেনে আসতে পারে। সুফল বলতে কি বোঝাও সেগুলো পয়েন্ট করে লিখতে পারবে। উর্বর মৃত্তিকা ছিল বা সমতল ভূপ্রকৃতি, জলসেচ ব্যবস্থা, এই বিভিন্ন কারণ ছিল কৃষির উন্নতির কারণ। এর ফলে কি হয়েছিল? আমাদের কৃষির প্রসার ঘটেছিল। তার ফলে কি হয়েছিল? কৃষির উন্নতি হয়েছিল, মানুষের চাকরি মানে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল, আরো উন্নতি ঘটেছিল, তাই তো? আর নেক্সট কি, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। এই কোশ্চেন দেখো 2023-এ কিন্তু এই অর্থনৈতিক পরিবেশ থেকে প্রচুর কোশ্চেন এসেছে। আগে যে দুটো কোশ্চেন আলোচনা করলাম, এখনের দুটো প্রশ্ন 2023 সালেই কিন্তু এসেছে। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বলবো? যে ইঞ্জিনিয়ারিং শিল্পে বৃহদায়তন ও ভারী কিন্তু জটিল যন্ত্রপাতির তৈরি হয়, অর্থাৎ তাকেই বলা হয় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। এর উদাহরণ হিসেবে বলতে পারি রেল ইঞ্জিনের কথা, মোটর গাড়ির কথা, এরোপ্লেন, জাহাজ, কৃষি
কৃষি, খনি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, লৌহ ইস্পাত, বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের এই ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞার মধ্যে পড়ছে এবং তার উদাহরণ। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। কৃষি বনসৃজন বলতে কি বোঝো? 2022 সালে এই কোয়েশ্চেনটা এসেছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা বলতে পারি যে কৃষি বনসৃজন কাকে বলে। বলতে কি বুঝবো? যে যখন কোনো কৃষি ব্যবস্থায় আমাদের বা যে পদ্ধতিতে একটাই জমিতে ফসল উৎপাদনের সাথে বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের দৈনন্দিন চাহিদার পূরণ হয়, মানে কৃষি ক্ষেত্রেই কিন্তু কৃষি বনসৃজন আমরা করে থাকি। এই কোয়েশ্চেনটাকে গুছিয়ে 2 মার্কসের মতো করে তোমাদের লিখতে হবে। এই কোয়েশ্চেনটা দেখা হয়েছিল 2022 সালের পরীক্ষায়, তাই 2024 সালের পরীক্ষায় কৃষি বনসৃজন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ভারতের অর্থনৈতিক পরিবেশের দিক থেকে। ওকে, নেক্সট, ধাপ চাষের সংজ্ঞা দাও। 2022 সালে ছিল। ধাপ কেটে চাষ করাকেই বলা হয় ধাপ চাষ, আমরা সকলে জানি। আর যা মূলত পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে, যেখানে জল দাঁড়াতে পারে না, ধাপে ধাপে জলগুলো নেমে আসতে থাকে, তাই একে বলা হয় ধাপ চাষ। ওকে, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। বাণিজ্যিক ফসল কি? 2022 সালে এসছে। আবার বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো তাও দেখো। 2022-2023 সালে এই অর্থনৈতিক পরিবেশ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে, তাই 2024-এও যে আসবে না তার কোনো মানে নেই। 2024-এ কিন্তু ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে। বাণিজ্যিক ফসল বলতে কি বলবে? যে বাণিজ্যিক ফসল হলো যা উৎপাদন হয় শুধু বাজারে বিক্রি করার জন্যই উৎপাদন হয়, নিজের ভোগ্যপণ্য হিসেবে বা ভোগের জন্য কোনো ব্যবহার করা হয় না, তাকেই বলা হয় বাণিজ্যিক ফসল। যেমন তৈলবীজ হলো বাণিজ্যিক ফসল, পাট, তুলো ইত্যাদি হলো বাণিজ্যিক ফসল। নেক্সট, বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? যে যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পর শিল্পজাত দ্রব্যের ওজন বিশেষ করে কমে যায়, তাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। যেমন আমরা বলতে পারি কি তুলোর কথা, কার্পাস তুলো যে উৎপাদন হয় তার কথা, বা আখ থেকে যে চিনি তৈরি হয় তার কথা বলতে পারি, সেগুলো হলো বিশুদ্ধ কাঁচামাল। কেমন? উত্তর এবং দক্ষিণ করিডোর কি? বলতে কি বলবে? উত্তর এবং দক্ষিণ করিডোর হলো একটা 4000 কিলোমিটার বিশিষ্ট একটা করিডোর, যা NH44 মানে ন্যাশনাল হাইওয়ে 44 এর মধ্য দিয়ে শ্রীনগর, উধমপুর, জম্মু, জলন্ধর, দিল্লি, আগ্রা, গোয়ালিয়র, ঝাঁসি, নরসিংহপুর, লখনৌ, নাগপুর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মারাকুম পর্যন্ত চলে গেছে। কেমন? এটাকেই বলা হয় উত্তর দক্ষিণ করিডোর। এটা কিন্তু 2024-এর জন্য তোমাদের আর একটা ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন। নেক্সট, অনুসারী শিল্প কাকে বলে? 2020-তে আসছে এই প্রশ্নটা। কোন প্রধান বা বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যখন তার চারপাশে অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সহায়ক শিল্প গড়ে ওঠে, সেই ক্ষুদ্র শিল্পকে আমরা বলি অনুসারী শিল্প। এই কোয়েশ্চেনটা 2020-তে এসছে, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেখো, ভারতে প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম 2020 সালে এসছে। হলদিয়া এবং এলাহাবাদের মধ্যে 1620 কিলোমিটার দীর্ঘ গঙ্গা ভাগীরথী হুগলি জলপথ প্রকল্প এবং রূপনারায়ণ নদীর যে প্রকল্প, এই দুটো হলো দুটো প্রধান জলপথের যুক্তকারী কেন্দ্র। কেমন? এই কোশ্চেনটা 2020-তে এসেছিল। মিলেট জাতীয় শস্য কি? আমরা কি জানি? দানা জাতীয় শস্য, অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি প্রভৃতিকে একত্রে বা ক্ষুদ্র দানা জাতীয় শস্যকে আমরা বলে থাকি মিলেট শস্য। ওকে, 2019-এ এসছে এই প্রশ্নটা। দেখো, আমি তোমাদেরকে যেমন 2 মার্কসের সাজেস্টিভ ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, ঠিক তেমনই 3 মার্কসের বলবো, 5 মার্কসের বলবো, যে কি কি সাজেস্টিভ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই অধ্যায়গুলো থেকে বেশি করে পড়া উচিত, যেখান থেকে তোমরা কমন পাবেই মাধ্যমিক পরীক্ষায়। আমি কিন্তু সেই রকম ভাবেই এই প্যাটার্নটা রেডি করেছি। কেমন? চলো, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য 2018 সালে এসছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য কি হতে পারে? কৃষি ভিত্তিক শিল্প বা যেই জিনিসটা আমাদের বৃষ্টির জল সংরক্ষণের জন্য কি উদ্দেশ্য, বেসিক্যালি কি কৃষি কাজের ক্ষেত্রে যাতে সুবিধা হয়, বা যেটা আমাদের নিজস্ব কাজে সুবিধা হয়, বা
আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বা জল সংরক্ষণ করে রাখছি, দৈনন্দিন জীবনের ক্ষেত্রে ভৌম জলভাণ্ডারকে আমরা সঞ্চিত করে রাখছি, এগুলো হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। 2000 ভারতের কৃষিভিত্তিক এবং বনজ ভিত্তিক শিল্পের নাম বলতে বলেছে। ভারতের কৃষিভিত্তিক শিল্প কি হতে পারে এবং বনজ ভিত্তিক শিল্পের নাম সেগুলো তোমাদেরকে বলে দিতে হবে। যেমন মোম, কাঠ, এগুলো হচ্ছে কি বন থেকে আমরা আহরণ করে থাকি। মধু, এগুলো হচ্ছে বন থেকে। আর যদি কৃষি ভিত্তিক শিল্পের কথা বলো তাহলে কি রাইস মিল বা চা, এগুলো আমরা কৃষি কাজের ফলে পড়ে থাকি। বা সুগার মিল, পাটকল, এগুলো হচ্ছে সব কৃষি কাজ বা কৃষি ক্ষেত্র থেকে আমরা পেয়ে থাকি। কেমন? ধাপ চাষের গুরুত্ব কি? 2018 সালে এই কোয়েশ্চেনটা এসেছিল যে ধাপ চাষ, যে আমরা ধাপ কেটে চাষ করি পার্বত্য অঞ্চলে, তার গুরুত্ব কি? এর ফলে কি জল সরবরাহের খরচটা কম হয়ে যায়, হ্রাস করে। এছাড়া বন্যাকে প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও আর কি বলতে পারি, মৃত্তিকার যে উপরিস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে হ্রাস হয়। এছাড়া শুষ্ক ঋতুতে জলের যোগান পাওয়া যায়। এইটাই হলো আমাদের ধাপ চাষের গুরুত্ব, যা এসেছিল 2018-তে 2 মার্কস 3 মার্কস 2 মার্কসের কোয়েশ্চেনে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধাপ চাষ কি, এই কোয়েশ্চেনটাও যেমন আসতে পারে, ধাপ চাষের গুরুত্ব কি সেটাও আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এইবারে আমরা আলোচনা করব এইখান থেকে কি কি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক অর্থাৎ 3 মার্কসের কি কি সাজেস্টিভ ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে, অর্থাৎ 3 মার্কসের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো, প্রথম প্রশ্ন, ভারতের রেলপথ এবং সড়ক পথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো, মানে ডিফারেন্সিয়েশন করতে বলেছে। যে কোয়েশ্চেনটা এসেছিল 2023 সালে। রেলপথ এবং সড়ক পথের তুলনামূলক কি বলতে পারি? নির্মাণ ব্যয়। রেলপথ এবং সড়ক পথের ক্ষেত্রে নির্মাণ ব্যয়ের পার্থক্য একটা থাকে, পরিবহনের প্রকৃতি একটা থাকে, পরিমাণ এক রকমের থাকে, বা আমরা পরিবহন ব্যয় এক রকমের থাকে। তাই এই যে পয়েন্টগুলো বললাম, যে নির্মাণ ব্যয়, বা ধরো তোমাদেরকে বললাম পরিবহনের প্রকৃতি, বা ধরো বললাম পরিবহন ব্যয়, এই যে পয়েন্টগুলো 1, 2, 3টে পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো কিন্তু ব্যাখ্যা করে লিখতে হবে। 3 মার্কস আছে অবশ্যই, কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু ব্যাখ্যামূলক আলোচনা করতে হবে। শুধু যদি এই 3টে পয়েন্ট লিখে দিয়ে এসো, এখানে তোমাকে টিচার হাফ বা 1 দেবে। আমি হলে তো হাফ দিতাম, 1 দিতাম না। আমি খুব কিপটে, জানো তো, তাই জন্য বলছি, আমি হলে হাফ দিতাম, 1 দিতাম না। তার জন্যই বলছি যে অবশ্যই এর ডেসক্রিপশন লিখে দিয়ে আসবে পরীক্ষার ক্ষেত্রে। কেমন? চলো পরের প্রশ্নে যাই। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। ভারতে কেন তথ্য প্রযুক্তি শিল্প বিকাশ লাভ করেছে বা উন্নতি কেন ঘটেছে? 2022 সালে ছিল, তাই 2024 ক্ষেত্রে 2024 এর ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দক্ষ এবং মেধাবী কর্মী আছে, তাহলে কেন তথ্য প্রযুক্তি শিল্পে বিকাশ লাভ করবে না? বিশ্ববাজারে চাহিদা আছে, জমি সমস্যা কম, পরিকাঠামোগত উন্নতি, সরকারি উদ্যোগ, মূলধনের বিনিয়োগ পরিমাণ বেশি। এই বিভিন্ন ধরনের কারণের জন্য ভারতে তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু বিকাশ লাভ করেছে, উন্নতি লাভ করেছে। এই যে পয়েন্টগুলো বললাম, দক্ষ মেধাবী কর্মী, বা বিশ্ববাজারে চাহিদা, জমির সমস্যা কম, মূলধনের বিনিয়োগ বেশি, এই পয়েন্টগুলো কিন্তু আমি পয়েন্ট বললাম, ব্যাখ্যা বললাম না। আর এই ব্যাখ্যাগুলো জানতে অবশ্যই তোমরা দেখে নাও টিউটোপিয়ার ইউটিউবে ডিজিটাল সহায়িকা। সেখানে সমস্ত রকম ব্যাখ্যা দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে নাম্বার ওয়াইজ কি কি মার্কসের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ ভাবে তোমাদেরকে বলা হয়েছে। তাই অবশ্যই তোমরা সেই ডিজিটাল সহায়িকাটা একবার চোখ বুলিয়ে নাও। কেমন? চলো নেক্সট দেখে নিই। ভারতের সড়কপথ এবং রেলপথের প্রতিটি 3টি করে সুবিধা আলোচনা করো। 2020 সালে এটা এসেছিল যে 3টি করে সুবিধা কি হতে পারে সড়কপথ এবং রেলপথের ক্ষেত্রে। যে আমরা সড়কপথের ক্ষেত্রে যাতায়াতের সুবিধা এবং রেলপথের ক্ষেত্রে যাতায়াতের কি সুবিধা। আমরা সড়কপথে গলিগালা দিয়ে অনেক কিছু জায়গায় যেতে পারি, রেলপথে কি টানা আমরা যেতে পারি, খুব কম সময়ে যেতে পারি রেলপথের মাধ্যমে। সড়কপথে একটু টাইম ব্যবধান বেশি লাগে, নির্মাণ বা কোনটায় নির্মাণ ব্যয় বেশি, নির্মাণ ব্যয় কম,
এই জিনিসটা আমাদের সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এই কোশ্চেনটা কিন্তু 2020 সালের পরীক্ষায় এসেছিল তোমাদের। নেক্সট যাই, পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি লেখো। আগেরটাই ছিল বৈশিষ্ট্য, এটাই সুফলগুলি বলতে কি বলবো, যে শস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, বা কৃষি জমির সম্প্রসারণ ঘটেছিল, বা কৃষিজ প্রযুক্তির একটা বিস্তার ঘটেছিল। এছাড়া কৃষকের আয় বৃদ্ধি হয়েছিল, কর্মসংস্থান বৃদ্ধি হয়েছিল। এতগুলো সুফলের কথা আমি বলে দিলাম। সেই সমস্ত সুফলগুলো কিন্তু পয়েন্ট করে, আমি আবারও বলছি পয়েন্ট করে, ধরো আমি তোমাদেরকে কিসের কথা বললাম, কর্মসংস্থান বৃদ্ধির কথা বললাম, তাই তো? কর্মসংস্থান বৃদ্ধি, শস্যের উৎপাদন বৃদ্ধি, এই যে এই পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো কিন্তু ব্যাখ্যা করে লিখতে হবে। আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিলাম, তোমাদেরকে ব্যাখ্যাটা তোমাদেরকে করতে হবে। কেমন? এই কোয়েশ্চেনটা তোমাদের 2020 সালে এসেছিল, তাই 2024 সালে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2019 এসেছিল যে কাঁচামালের যে গুরুত্ব আমাদের ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে, সেগুলো কেমন ধরনের, যে কাঁচামাল কেমন ধরনের পাওয়া যায়, কোথায় কাঁচামাল বেশি পরিমাণে পাওয়া যায় বা কোথায় কম পরিমাণে পাওয়া যায়, সেটা ব্যাখ্যা করে লিখতে হবে। ওকে, চলো। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমাদের কি কি পড়তে পারে তোমরা সেটা ভাবো। যে আমাদের কমিউনিকেশন সিস্টেম, টেলিফোন, টেলিগ্রাফ, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, বা এই যে রেলগাড়ি বা সমস্ত কিছু কিন্তু আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে পড়ছে। এই যে আমি মাধ্যমগুলো বললাম, টেলিফোন, টেলিগ্রাফ, ফোন, মোবাইল ফোন, বা তোমাদের রেলগাড়ি, রেল লাইন, সমুদ্র পথে যোগাযোগ ব্যবস্থা বা বিমান পথে, এই সমস্ত কিছু কিন্তু এক একটা পয়েন্ট করে তোমাদেরকে লিখে সেটাকে ব্যাখ্যা করতে হবে। ওকে, চলো। ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো। যে নগরায়নের ক্ষেত্রে সমস্যা কি? ফাঁকা জায়গার অভাব দেখা যাচ্ছে, যত বেশি পপুলেশন হচ্ছে তত বেশি নগরায়ন হচ্ছে, মানে বিল্ডিং তৈরি হচ্ছে, তত বেশি কি ফাঁকা জায়গা কমে যাচ্ছে। এই যে ধরো যারা ফুটবল প্রেমী, ফুটবল খেতে পাচ্ছে না, চারিদিকে ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। এবার কি হচ্ছে? বাসস্থানের অভাব দেখা দিচ্ছে। ধরো যারা মধ্যবিত্ত দরিদ্র শ্রেণীর লোক, তাদের কিন্তু বাসস্থানের অভাব দেখা যায়। অনেকে দেখবে যে অনেক গরিবরা বা অনেকে যারা দারিদ্র, তারা রাস্তায় ঘুমাচ্ছে বা গাছের তলায় ঘুমাচ্ছে, তাই না? সেগুলো দেখতে খুবই খারাপ লাগে, নগরায়নের কারণেই কিন্তু। এছাড়াও পরিবেশগত সমস্যার সৃষ্টি হচ্ছে, পরিবহনের সমস্যার সৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ সরবরাহজনিত কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এই যে আমি পয়েন্টগুলো বললাম, দেখো তিনটে সমস্যা বলেছে, আমি অনেকগুলো সমস্যা বলে দিলাম। এটা 3 মার্কসের কোয়েশ্চেন, কিন্তু আমি 5 মার্কসের কোয়েশ্চেনের মতো করে তোমাদের কিন্তু অনেকগুলো পয়েন্ট বললাম। সেই পয়েন্টগুলো ব্যাখ্যা কিন্তু তোমাদেরকে করতে হবে। এই যে ফাঁকা জায়গার অভাব, এটা একটা পয়েন্ট, বাসস্থানের অভাব সেটাও একটা পয়েন্ট, বা বিদ্যুৎ সরবরাহজনিত সমস্যা সেটাও একটা পয়েন্ট। সেই পয়েন্টগুলো লিখে ডেসক্রাইব করতে হবে। কেমন? চলো নেক্সট এবার আমরা আলোচনা করব এইখান থেকে আমাদের কি দীর্ঘ ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, যার প্রশ্নমান থাকবে 5 মার্কসের। কি কি ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন আসবে সেটা নিয়ে এবার আলোচনা করব। চলো প্রথম প্রশ্ন, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। 2023 সালে ছিল। অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলেছে, তখনই মাথায় কিসের কথা আসে? জলবায়ুর কথা। জলবায়ু কেমন হলে 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি জলবায়ু হতে হবে। বৃষ্টিপাত থাকতে হবে 60 থেকে 100 সেন্টিমিটারের কাছাকাছি। মৃত্তিকা, নেক্সট হচ্ছে যদি আমি বৃষ্টিপাতের কথা বলি, তারপরে যদি হয় মৃত্তিকার দিক থেকে কি বলবো? উর্বর দোআঁশ প্রকৃতির মৃত্তিকা আমরা পেয়ে থাকি ভারতে কার্পাস উৎপাদনের ক্ষেত্রে, যা অনুকূল প্রকৃতি। ভূমির প্রকৃতি আদর্শ, তাই জন্য এই যে বিভিন্ন ধরনের কারণের জন্য ভারতে কিন্তু কার্পাস উৎপাদন ব্যাপক পরিমাণে হয়ে থাকে, আর সেটা প্রাকৃতিক দিক থেকে অনুকূল হওয়ার কারণে। কেমন? এই যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বললাম, সেগুলো কিন্তু ব্যাখ্যা
তোমাদেরকে করতে হবে। আর তার জন্য আবারও বলছি, ইউটিউবে ডিজিটাল সহায়িকা দেখবে, সেখানে খুব সুন্দরভাবে পার্টে পার্টে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি 3 মার্কসে, 2 মার্কসে, 5 মার্কসে কি কি কোয়েশ্চেন আসতে পারে এবং তার ব্যাখ্যা কিন্তু সেখানে তোমাদেরকে বলে দেওয়া রয়েছে। কেমন? চলো, ভারতের পশ্চিমাঞ্চলের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো ব্যাখ্যা দাও। 2023 সালে এসেছে যে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, প্রথম কারণ হচ্ছে সহজলভ্য কাঁচামাল। এছাড়াও কি কি হতে পারে যে পশ্চিমাঞ্চলে কেন হয়েছিল, আমরা কাঁচামাল খুব ইজিলি নিতে পারতাম, ব্যবহার করতে পারতাম, তৈল শোধনাগার ছিল, বন্দরের সুবিধা ছিল, এছাড়াও কি বিদ্যুৎ শক্তির যে সুলভে আমরা ব্যবহার করতে পারছি সেটা ছিল, এছাড়াও আমরা উন্নত পরিকাঠামো, চাহিদা, বাজারে চাহিদা ব্যাপক পরিমাণে, এই বিভিন্ন ধরনের কারণের জন্য কিন্তু পশ্চিমাঞ্চলে অর্থাৎ পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প উন্নতি লাভ করেছে এবং সেখানে কেন্দ্রীভবন ঘটেছে। 2023 সালে 5 মার্কসের যদি এই কোয়েশ্চেনটা এসে থাকে, তাহলে 2024-এ এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেমন? ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ এখানে মেনশন করেই দিয়েছে, 5টা কারণ বলতে বলেছে। তাহলে কি বলতে পারবো যে অসম বন্টন, কারণ ভূপ্রকৃতি, এক এক জায়গায় ভূপ্রকৃতি এক এক রকমের, কোথাও ভূপ্রকৃতি অনুকূল, কোথাও প্রকৃতি প্রতিকূল, তাই জন্য অসম বন্টন। অর্থাৎ যদি আমি পার্বত্য অঞ্চলের দিকে যাই আর সমভূমি অঞ্চলের দিকে বলি, পার্বত্য অঞ্চলে কিন্তু জনসংখ্যা কম সেখানকার ভূপ্রকৃতির জন্য, আবার সমভূমি অঞ্চলে অনুকূল ভূপ্রকৃতি থাকার জন্য সেখানে সমভূমি অঞ্চলে বেশি। নদ নদী বলো, যেখানে নদী প্রবাহিত হয়েছে সেখানকার চারিপাশে দেখবে জনসংখ্যা বেশি হয়, কারণ সেই নদীর জলকে কেন্দ্র করে বা সেখান থেকেই মানুষ অনেকভাবে জীবিকা নির্বাহ করে থাকে, তাই তো। আবার সেখানকার জলবায়ুর কথা বলতে পারি আমরা, শীতল জলবায়ু বা উষ্ণ জলবায়ুর জায়গায় মৃত্তিকা, যেখানে মাটি উর্বর প্রকৃতির হবে সেখানে মানুষ চাষবাস করবে, সেখানে চারপাশে জনবসতি গড়ে উঠবে। খনিজ সম্পদ ঠিক সেম ব্যাপার, শিল্প, নগরায়ন, শিক্ষাক্ষেত্র বা যোগাযোগ ব্যবস্থা, যখন যেই জায়গায় মানুষ এই সব যে মানুষের নেসেসিটি জিনিসগুলোর অ্যাভেলেবিলিটি বেশি পরিমাণে পাবে, সেখানে স্বাভাবিকভাবে জনসংখ্যা বেশি গড়ে উঠবে, যেখানে কম থাকবে সেখানে জনসংখ্যা কম থাকবে। এই যে বিভিন্ন কারণের জন্য অসম বন্টন দেখতে পাওয়া যায় ভারতের জনসংখ্যার। তাহলে এই যে 5টা পয়েন্ট বলেছে, আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট বললাম। ভূপ্রকৃতি, নেক্সট জলবায়ু, নেক্সট বৃষ্টিপাত, নেক্সট মৃত্তিকা, নেক্সট বলতে পারি কি নদ নদী, নেক্সট আর কি বলতে পারি কৃষি ব্যবস্থা, শিল্প। কেমন? এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করে লিখতে হবে। ওকে, চলো 2023 এই প্রশ্নটা এসেছিল। তারপরে ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। 2022 সালে এসেছিল। কি বলতে পারি? ভারতের জলবায়ু হচ্ছে ধান চাষের পক্ষে অনুকূল, তার কারণ সেখানে বৃষ্টিপাত হয় 100 থেকে 200 সেন্টিমিটারের কাছাকাছি। মৃত্তিকা হচ্ছে দোআঁশ এবং পলিমৃত্তিকা যুক্ত অঞ্চল, প্রচুর পরিমাণে শ্রমিক থাকে। এগুলো তো বললাম প্রাকৃতিক কারণ। যদি আমি অর্থনৈতিক কারণের দিকে, শ্রমিকের অভাব নেই ভারতে। এছাড়া সার প্রয়োগ করা হয়, আমরা দক্ষ শ্রমিক পেয়ে থাকি। জলবায়ু থাকে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, যেটা ধান চাষের পক্ষে অনুকূল। এই পয়েন্টগুলোই অনুকূল পরিবেশে তোমাদেরকে ব্যাখ্যা করে লিখতে হবে। 2022 সালে এসেছিল। অবশ্যই টু দা পয়েন্ট অ্যান্সার দেবে এবং কারেক্ট অ্যান্সার দেবে। খাতায় লিখে গেলাম, খাতা ভর্তি করে গেলাম, আমি তো লিখে এসেছি কিন্তু মার্কস পেলাম ওই তো 20-তে 5, সেটা করলে হবে না। তাই প্রপার অ্যান্সার দেবে, যাতে আমি যত লিখে এসেছি তত যেন পারফেক্ট নাম্বার পাই। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে?
পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো ব্যাখ্যা করো। 2022 সালে এসেছিল পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, সেটা এসছে 2022 সালে। কাঁচামালের প্রাচুর্যতার জন্য লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভূত হয়েছে। সুলভ্য জল আমরা পাই সেখানে, তার জন্য লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ শক্তি পাওয়া গেছে, তার জন্য গড়ে উঠেছে। এছাড়াও শ্রমিকের প্রাচুর্য থাকার কারণে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন গড়ে উঠেছে। এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2022 সালের পরীক্ষায় এই প্রশ্নটা তোমাদের এসেছিল, তাই 2024-এর ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। কেমন? ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। চা চাষের ক্ষেত্রে যত পরিমাণে জলবায়ু প্রয়োজন হয়, বৃষ্টিপাতের প্রয়োজন হয় বা ধাপ চাষের যেমন জমির প্রয়োজন হয়, তার কারণে ভারতের চা চাষের কিন্তু অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। 2020 সালে এই প্রশ্নটা ছিল, তাই 2024-এর ক্ষেত্রে 3 নম্বরের বলো 5 নম্বরের ক্ষেত্রে বলো এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলো ব্যাখ্যা করো। জলবায়ুগত কারণ আমরা বলতে পারি, এক একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মৃত্তিকা বলতে পারি, পরিবহন ব্যবস্থা বলতে পারি, এছাড়াও প্রযুক্তি বলতে পারি। এই যে আমি 4টে পয়েন্ট তোমাদেরকে বলে দিলাম যে কি কি কারণে অধিক উন্নতি ঘটেছিল, সেগুলো তোমাদেরকে ব্যাখ্যামূলকভাবে লিখে আসতে হবে। 2020 সালে এই পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল মাধ্যমিক পরীক্ষায়, তাই 2024-এ এই কার্পাস থেকে তোমাদের এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে আসতে পারে। কেমন? গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ঠিক সেম ভাবে সেখানকার জলবায়ু কি, বৃষ্টিপাত কি, গম উৎপাদনের জন্য কি কত পরিমাণে কত আর্দ্রতা বা কত উষ্ণতার পরিমাণ আমাদের জলবায়ু প্রয়োজন হয়, কত পরিমাণ উষ্ণতার প্রয়োজন হয়, সেগুলো মেনশন করে। এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। আবার অর্থনৈতিক কারণ তোমরা দুটো আলাদা, এখানে যদিও প্রাকৃতিক পরিবেশ বলেই দিয়েছে, প্রাকৃতিক কারণের কথাই বলেছে। সুতরাং জলবায়ু, মৃত্তিকা, বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা এগুলো হচ্ছে মেন পয়েন্ট। কেমন? এইগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে। আর ভালো করে পড়ে যাওয়ার জন্য একটাই প্র্যাকটিস নিতে হবে যে আমাকে পয়েন্ট আকারে, চার্ট আকারে মুখস্থ করতে হবে। এখনো সময় আছে, মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে শুরু, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে এখনো সময় আছে। যদি পারো চার্ট আকারে পড়ো। চার্ট আকারে যত পড়বে, বাড়িতে যত লেখা প্র্যাকটিস করবে, তত খাতায় ভালো করে রিপ্রেজেন্ট করে আসতে পারবে। কেমন? চলো, ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। আজকে আমরা এইখান থেকে যদি সামান্য স্টেশনে যাই, আমরা টোটো করে যাই, আর ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব বলেছে, তাহলে তো বুঝতেই পারছো অনেক কিছুর মাধ্যম হিসেবে আমাদের গুরুত্ব অনেকটা, মানে সময় সাপেক্ষ বলো, পরিবহনের মাধ্যমে বলো, উন্নত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বলো, বা ধরো আমরা যদি ব্যয়ের কথা বলি সেটার ক্ষেত্রে বলো, পরিকাঠামোর ক্ষেত্রে বলো, সমস্ত দিক থেকেই আমাদের ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই যে আমি সময় বললাম, ব্যয় বললাম, এই যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলোই এখানে কিন্তু ডেসক্রাইব করে লিখে দিয়ে আসতে হবে। তাই তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য পরিবহন থেকে বলো, জনসংখ্যা থেকে বলো, বা ধরো এই যে কৃষি থেকে আলোচনা করলাম প্রশ্ন উত্তর, শিল্প থেকে প্রশ্ন উত্তর আলোচনা করলাম, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি যেমন তোমাদের ইয়ার ধরে সাজেস্টিভ কোয়েশ্চেন বলেছি, ঠিক তেমন ইয়ারে আসেনি সেইখান থেকেও কিন্তু সাজেস্টিভ কোয়েশ্চেন বলেছি, যেখান থেকে যেই কোয়েশ্চেনগুলো তোমাদের এবারের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রথমেই তোমাদেরকে বলে দিলাম, আবারও রিপিট করছি, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই যে সাজেশন ক্লাস থেকে তোমরা 99% তোমরা কোয়েশ্চেন কমন পাবে জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে। তার দায়িত্ব আমি নিচ্ছি, তোমাদের জিওগ্রাফি টিচার বা দিদি সুস্মিতা দিদি। কেমন? চলো, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। এটা ইয়ারেও এসছে, আমি নর্মালেও দিয়েছি, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের আসবে। কেমন? ভারতের নগর গড়ে ওঠার প্রধান প্রধান কারণগুলি আলোচনা করো। যত পপুলেশন বাড়ছে স্বাভাবিকভাবে নগরায়ন হবে, যত প্রযুক্তিগত উন্নত হচ্ছে তত নগরায়ন বৃদ্ধি পাচ্ছে, যত দারিদ্রতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, নগরায়ন বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে। এই যে পয়েন্টগুলো বললাম, যে জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্রতা, বেকারত্ব, শিক্ষিতের হার কম হয়ে যাচ্ছে, এই পয়েন্টগুলোই এখানে কিন্তু ব্যাখ্যা করে লিখতে হবে। কেমন? অবশেষে
চলে এসছে সবার জন্য অল দ্য বেস্ট। পরীক্ষা একদম দোরগোড়ায়, এখানে আর কড়া নাড়ছে কথাটা শব্দটা ইউজ করাই ভুল, মানে সামনে চলে এসেছে, কড়া নাড়ছেও না। তাই সকলের জন্য থাকছে বেস্ট উইশেস। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এর রেজাল্ট তোমরা পাবে। এখন হয়তো মনে হচ্ছে আরেকটু পড়লে ভালো হতো, মা এত তাড়াতাড়ি পরীক্ষাটা চলে এলো, এত তাড়াতাড়ি আরেক মাস যদি পেতাম আমি একদম ফাটিয়ে পড়তাম। সেটা ভেবে তো আর লাভ নেই। পরীক্ষার মতো আসবে, কোয়েশ্চেন পেপার তোমাদের কোয়েশ্চেন পেপারের মতোই আসবে হাতে। কিন্তু তোমাদের এখন যেটা করার দরকার, পারফেক্ট রুটিন ওয়াইজ পড়ো, সুন্দর করে রুটিন ওয়াইজ ধরে ধরে পড়ো, যাতে মাথায় নিতে পারো। আর অবশ্যই আমি আবারও বলছি, পরীক্ষার হলে নার্ভাস হবে না। অ্যাডমিট কার্ড নিয়ে কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার আগে খাতায় ভালো করে প্রপার ভাবে অ্যাডমিট নাম্বার, কোয়েশ্চেন নাম্বার, অ্যাডমিট নাম্বার, রোল নাম্বার প্রপারলি লিখবে, যাতে ওইটা হচ্ছে মেন প্রধান স্টেপ আমরা বলতে পারি মাধ্যমিক পরীক্ষায়। যদি কোনোভাবে রোল নাম্বার একটা 0 থেকে সেটা 8 হয়ে যায়, সেখানেই তোমার খাতা ক্যান্সেল। তাই আগে মেইন স্টেপ যেটা তোমাদের হাতে আছে, যে আমাকে প্রপার আগে নেমিং করতে হবে, আমার রোল নাম্বার কি, আমার অ্যাডমিট নাম্বার কি সেটা লিখতে হবে, আমার রেজিস্ট্রেশন নাম্বার কি, সেইগুলো প্রপারলি করবে। কোয়েশ্চেন পেপারের মতো আসবেই, যা পড়েছো যা দেখতে পাচ্ছ তাই লিখতে হবে। কিন্তু তার আগে ফার্স্ট স্টেপ তোমাদের যেটা সেটা করতে হবে। তারপরে কোয়েশ্চেন পেপার হাতে আসার পরে ভালো করে কোয়েশ্চেন পেপারটাকে পড়ো, তারপরে তার উত্তর দাও। তারপরে টাইম অনেক আছে, সেখানে উত্তর দাও। এবার উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি বারবার বলছি, কোয়েশ্চেন নাম্বার মেনশন করবে প্রপারলি, যাতে কোয়েশ্চেন নাম্বার মেনশনে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। লেখার চোটে, এক্সাইটমেন্টের চোটে আমাকে লিখতে হবে, তাড়াতাড়ি লিখতে হবে, সেই ভুলটার চোটে কোয়েশ্চেন নাম্বার মিস করা কিন্তু যাবে না। এর জন্য বাড়িতে কোয়েশ্চেন ধরে ধরে, নাম্বার ধরে ধরে হাতের লেখা প্র্যাকটিস করে হ্যান্ডরাইটিং এর স্পিড বাড়াতে হবে। কেমন? আমি জানি এই কথাগুলো বাড়িতে প্রত্যেকেই বলছে, কিন্তু বলছে একটা কারণেই, তোমাদের ভালোর জন্য। তেমন তাই সুস্থ থেকে, ভালো থেকে, প্রপার খাওয়া দাওয়া করে ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও। ওকে, আজকের জন্য টাটা। পরবর্তী ক্লাসে আমি থাকছি তোমাদের সাথে প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমাদের যে নেক্সট চ্যাপ্টার 7 ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, সেই সমস্ত অধ্যায়, মানে সেই অধ্যায়ের অবশিষ্ট অংশ নিয়ে, সাজেশন কোয়েশ্চেন নিয়ে, আর মাধ্যমিকের টিপস নিয়ে। কেমন? ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।